রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি কিন্তু আমাকে সৃষ্টি করার পরে তার প্রিয় দোস্ত আল্লাহর রাসূল, যার সৃষ্টি না হলে এই তামাম দুনিয়ার সৃষ্টি হতো না, কোনো কিছুরই সৃষ্টি হতো না, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই হঠাৎ করে লাইভের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সহ তার পরিবারের যে সকল সদস্য, পরিবারের মাসুম বাচ্চা শেখ রাসেল সহ সেই 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে জীবন দিতে হয়েছে, শহীদ হয়েছেন, যারা আজকে কবরে শুয়ে আছেন, সকলের কবর আল্লাহ যেন জান্নাত দান করেন, সকলকে যেন আল্লাহ জান্নাত দান করেন, সকলের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য ফরিয়াদ জানাচ্ছি। সেই সাথে সকল বীর মুক্তিযোদ্ধা যারা 1948 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। যারা এখনো জীবিত আছে, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন। যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের কবর গুনাহ মাফ করেন এবং তাদেরকে ব্যস্তবাসী করেন। ধন্যবাদ প্রিয় ছোট ভাই কৃষ্ণ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার একটি ভাই ওবায়দুল হক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা সকলে কেমন আছেন? তো যাই হোক, আমি লাইভটা শুরু করি, আপনাদের কমেন্টগুলো পরে দেখবো। তো হঠাৎ করে লাইভে আসা, কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসতে হলো লাইভে। জানি তেমন লোক যদিও যুক্ত হবে না, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণেই আসছি। কষ্টের জীবন কেমন আছেন ভাই? আপনি খুব মিস করি আপনাকে। আলহামদুলিল্লাহ ভাই, আমিও আপনাদেরকে, যারা আমাকে সঙ্গ দিয়েছেন, আপনাদের কে সকলকে আমি মিস করি। কারণ আপনাদের ভালোবাসা, যে ভালোবাসাটা আমি পেয়েছি, সেইটা কিন্তু আসলে ভোলার মতো না। আপনাদের কথা মনে পড়লে, যে আপনাদের ছেড়ে এসেছি, যখন ছেড়ে আসছিলাম তখন আমার খুব কষ্ট হচ্ছিল। তো আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি ভাই। যাই হোক, আমি লাইভের শুরুতেই সকল বীরাঙ্গনা যারা মা বোন, তাদের ইজ্জতের বিনিময়ে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ, আমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। আমি সকল যারা দেশের জন্য জাতীয় চার নেতা ছিল, জীবন দিতে হয়েছে এবং বুদ্ধিজীবীদেরকে লাগাতারে হত্যা করেছে সকল বুদ্ধিজীবী, সকলের প্রতি সম্মান প্রদর্শন করে আমি লাইভ শুরু করতে যাচ্ছি। আমি লাইভের শুরুতেই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমি তার দীর্ঘায়ু কামনা করছি। তার সুস্বাস্থ্য আল্লাহ যেন তাকে ভালো রাখে, আমি সেই কামনা করছি। যারাই আমার লাইভে যুক্ত হবেন, আমার সকল ফ্রেন্ড ফলোয়ার্স যারা আছেন, যারা মুসলমান আছেন, তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ভাই, আপনার প্রতি
অবিরাম ভালোবাসা রইল, সেই সাথে অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ ভাই। সি পলাশ ভাই, আমার একটি ভাই লিখেছেন কেমন আছি। আহ, ধন্যবাদ ভাই, ভালো আছি ভাই। এই বাজেটে কি ভাগ্যে পরিবর্তন হবে ভাই? ভাই, আহ মন খারাপ করবেন না। অ্যাডভান্স অগ্রিম কোনো কথার উত্তর আপনাদেরকে আর আমি দেব না ভাই। যদি ভাগ্য পরিবর্তন হয় সেটা দেখতে পারবেন। আমার চেষ্টা করা দরকার, আমি চেষ্টা করতেছি। আমার সাথে যদি আপনাদের মন চায় চেষ্টা করবেন, যদি মন চায় ভাগ্য পরিবর্তনের দরকার চেষ্টা করবেন। অ্যাডভান্স কোনো প্রশ্নের উত্তর দেব না। আজকের লাইভটি জরুরি জরুরি জরুরি, খুবই জরুরি, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তার জন্য লাইভটি জরুরি। গোফে তেল, গাছে কাঁঠাল, এটা ভাই আসলে ঠিক না। কারণ গাছে যেহেতু কাঁঠাল আছে, গোফে আগেই তেল দেওয়ার প্রয়োজন নয়। কাঁঠালটা পাকার অপেক্ষা করেন এবং রক্ষণাবেক্ষণের চেষ্টা করেন যে কাঁঠালটা যেন ক্ষতি না হয়, যাতে পাকে খেতে পারেন। এটাই মনে হয় মঙ্গল। তো যাই হোক, যারা অন্যান্য ধর্মাবলী ভাই আছেন সকলে আমার সালাম নেবেন। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ভালো নেই সেটা জানি, কিন্তু যেটা নিয়ম অনুসারে বলা, আশা করি ভালো আছেন, শারীরিকভাবে ভালো আছেন। যাক, মানসিকভাবে ভালো নেই, অর্থনৈতিকভাবে ভালো নেই, এটা আমি জানি। এটা না জানার কিছু নেই। আর সামনে মাত্র 2 দিন পরেই ঈদ। যারা মুসলমান আছি তাদের একটি ধর্মীয় উৎসব। তো সেই উৎসবটা গ্রাম পুলিশের জন্য আসলে উৎসব মানেই, গ্রাম পুলিশের জন্য উৎসব মানেই, ঈদ মানেই সেটা একটা বোঝা হয়ে দাঁড়ায় গ্রাম পুলিশের বুকের উপর, একটা বোঝা হয়ে, একটা পাথর হয়ে দাঁড়ায়। ঈদ মানে আনন্দ, কিন্তু গ্রাম পুলিশের জন্য ঈদ মানে বেদনা। আর হিন্দুরা যে উৎসবটা আছে, তাদের উৎসবের মধ্যেও বা খ্রিস্টানদের যে উৎসব আছে, সেই উৎসব হয়তোবা সাধারণ মানুষের জন্য আনন্দ, কিন্তু গ্রাম পুলিশের জন্য বেদনাদায়ক। তো ঈদের শুভেচ্ছা আমি এই কারণে আপনাদের অগ্রিম জানাচ্ছি না, কারণ ঈদ এখনো 2 দিন বাকি আছে। যদি আজকে আমরা কেউ মারা যাই, তার কপালে ঈদ জুটবে না। আল্লাহ সকলকে হায়াত দান করুক, এটা দোয়া রইল সকলের প্রতি। কিন্তু অগ্রিম কোনো কিছুই ভালো না। এখনো ঈদের 2 দিন বাকি আছে। যদি মারা যায় তাহলে দেখা গেছে যে ঈদের পরের দিন 4 দিনের মানুষ খাওয়াইতে হয়। তো সেক্ষেত্রে আল্লাহ সকলকে হায়াত দান করুক, এটা সকলের প্রতি আমার রইল। তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা, আমাদের জন্য ঈদ কি, বেশিরভাগ থানা উপজেলাতেই, জেলাগুলোতেই কিন্তু বেতন হয়নি। সকল মানুষের বেতন ঈদের মধ্যে হয়। যাদের বেতন 50,000, 60,000, 70,000, 1 লাখ, তাদের বেতন হয় মাত্র 6,500 টাকা। যাদের বেতন, তাদের বেতন দিতে গেলে সরকারের ফান্ডে টাকা থাকে না। সারা বছর বেতন যেমন তেমন করে দেখ, 2 মাস, 3 মাস, 4 মাস, যেমন তেমন করে দেখ, আমরা যেভাবে হোক চলি। কিন্তু দুঃখজনক ব্যাপার যে ঈদের মধ্যে প্রত্যেকেরই সংসার আছে, সংসারে ছেলে মেয়ে আছে, পিতামাতা আছে, স্ত্রী আছে। এই যে মানুষগুলো পরিবারের প্রধান, তার মুখের দিকে তাকিয়ে থাকে। আমি আপনাদের উত্তরগুলো পরে দেব, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার কথা শুনবেন। আপনারা কতজন যুক্ত আছেন আমি জানি না, আমার এখানে এখনো জিরোতে দেখাচ্ছে, যে কারণে আমি জানি না। হ্যাঁ ভাই, এই কথাটাই বলতেছি, ঈদের আগে বেতন পাইলেন না। আমি আপনাদের কমেন্টগুলো একটু পরে দেখে আমার মনের কথাগুলো আর আপনাদের মনের কথাগুলো একই মিলে যায়, যে কারণে আমি আগে কথাগুলো বলি। হয়তো বা আপনাদের অনেকের কমেন্টের উত্তর আমার এই কথার মধ্যেই বেরিয়ে আসবে। তারপরে আমি আপনাদের কমেন্ট দেখবো, যেই উত্তরগুলো বেরিয়ে না আসে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা মানুষ চাকরি করে তার সংসারের মানুষগুলোকে ভালো রাখার জন্য চাকরি করে, তার সংসারের মানুষগুলো যেন ভালো থাকে, এই জন্যই প্রত্যেকটা চাকরিজীবী চাকরি করে। যে রিক্সা চালায়, যে গাড়ি, বাস গাড়ি চালায়, কন্ট্রাক্টারি করে, মানে যে যে পেশায় নিয়োজিত আছে, যত পরিশ্রমের কাজ হোক, প্রত্যেক মানুষ কাজ করে তার সংসারের মানুষগুলোকে ভালো রাখার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য, লেখাপড়া করানোর জন্য, পিতামাতার ভরণ পোষণ করার জন্য প্রত্যেকটা মানুষ চাকরি করে। ঠিক গ্রাম পুলিশ সদস্যরাও সেই আশা নিয়েই গ্রাম পুলিশে চাকরি নিয়েছে, চাকরি করে। অন্যান্য মানুষ চাকরির বেতন দিয়ে তার সংসারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারে, ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারে, পিতামাতার ভরণ পোষণ করতে পারে, প্লাস পাশাপাশি সঞ্চয়ও করতে পারে, টাকা জমাতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার, 47,000 গ্রাম পুলিশ হতভাগারা তাদের যে বেতনটা নির্ধারণ করা হয়েছে সেই বেতনটা দিয়ে এই
এক এক সপ্তাহ যায় না, মানে 4 ভাগের 1 ভাগ, 1 মাসের 4 ভাগের 1 ভাগের বাজারের টাকা হয় না। কিন্তু তারপরেও এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে সেই দুঃখ দুর্দশার কথাগুলো শোনার, দেখার, বা সেইখান থেকে এই অবহেলিত মানুষগুলোকে সেখান থেকে মুক্তি দেওয়ার মতো মানুষ এই বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, অনেক কষ্ট মনের ভেতর। যেই বেতনটাও গ্রাম পুলিশের দেওয়া হচ্ছে সেইটাও সারা বছরই অনিয়মিত থেকে যায়। ঈদটা আসলে, ঈদের মধ্যে ছেলে মেয়ে সকলেই তাকিয়ে থাকে যে আমার আব্বা চাকরি করে, ঈদের মধ্যে একটা জামা দেবে, একটা প্যান্ট দেবে, মেয়েটা তাকিয়ে থাকে, ছেলেটা তাকিয়ে থাকে, এটা সকলের ছেলে মেয়েই তাকিয়ে থাকে। ঈদের দিন সেমাই খাবে, গরুর মাংস খাবে, পোলাও খাবে, একটু বেড়াতে যাবে, এদিক সেদিক ঘুরতে যাবে, এই আশাগুলো এই মানুষগুলোর থাকে। পিতামাতা আশা করে থাকে যে ছেলে কোনো একটা কোনো কিছু কিনে দেবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, সকলের বেতন হয় 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন এত অল্প, সেই বেতনটাও স্থানীয় সরকারের কোষাগারে থাকে না, সেটা সেই সময় মতো তারা দেয় না। ঈদের পরে, যেমন রোজার ঈদের বেতনটাও ঈদের পরে পাওয়া গিয়েছে। সকলের 1 লাখ টাকা বেতন, 70,000, 80,000, 1 লাখ টাকা বেতন যাদের, তাদের বেতন হয়, তাদের বেতন ঈদের আগে হয়ে যায়, 7 তারিখের মধ্যে হয়ে যায়। আর যাদের অল্প বেতন, তাদের বেতনটা দিতে গেলে এই স্থানীয় সরকারের কোষাগারে টাকা থাকে না, ইউনিয়ন পরিষদের অংশ, ইউপি অংশ যারা পায় সেখানে টাকা থাকে না, শুধু গ্রাম পুলিশের বেলায় থাকে না, অন্যদের বেলায় ঠিকই থাকে। এটা, এই দুঃখটা রাখার আর জায়গা নাই। বঙ্গবন্ধু সারা জীবন যুদ্ধ করেছেন, 7 কোটি মানুষের জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন, 7 কোটি মানুষকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন। বঙ্গবন্ধু 1975 সালে 47,000 গ্রাম পুলিশকে ভালোবেসে একটি উপহার দিয়েছিলেন, ভালোবেসে, জাতীয় বেতন স্কেল। দুঃখজনক ব্যাপার, সেই জাতীয় বেতন স্কেলটা বঙ্গবন্ধু 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে এই পৃথিবী ছেড়ে চলে যায়। আরো দুঃখজনক ব্যাপার, তার পরিবারের একটি মাসুম বাচ্চা, সেই বাচ্চাটাকেও তারা ক্ষমা করেনি। যেই অনাকাঙ্ক্ষিত স্বপ্নটা বঙ্গবন্ধুর তার মৃত্যুর কারণে হয়নি, সেইটা স্বাধীনতার 53 বছরেও হয়নি। আমি অবশ্যই আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। আমার ঘরে শুয়ে আছি, বঙ্গবন্ধুর, অনেকেই আমাকে নিয়ে প্রশ্ন করেন যে বঙ্গবন্ধুর দল মুখে করি, মুখে, আসলে এটা আমার শোবার ঘর। এই ঘরে কিন্তু এই যে দেখছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ছবি, ফজিতাল নেসার ছবি, শেখ রাসেলের ছবি, শেখ হাসিনার ছবি, শেখ রেহানার ছবি, শেখ জামাল, শেখ কামাল, সুলতানা কামাল, শেখ আবু নাসের, সকলের ছবি। মোট কথা এক বাক্যে বলতে গেলে বঙ্গবন্ধুর ছবি কিন্তু আমার সেখানে আছে। আমি আপনাদেরকে আরেকটু দেখাবো। বঙ্গবন্ধুর ছবি নিয়ে কিন্তু আমি ধারণ করে থাকি। আর ওখানে দেখতে পাচ্ছেন ওই রুমেও বঙ্গবন্ধুর ছবি। আমার প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধুর ছবি আছে, প্রত্যেকটা জায়গাতে আমার বঙ্গবন্ধুর ছবি আছে। আমি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য যেই কমিটি নাম দিয়েছি, আসলে নামটা এই কারণেই দিয়েছি, বঙ্গবন্ধু মেহনতি মানুষের পাশে থাকতেন। তিনি গ্রামের গ্রামের অবহেলিত কৃষক, দরিদ্র, জেলে, তার তার জীবন ইতিহাস ঘাটলে দেখা যায় একজন জেলের কাঁধে তিনি হাত রেখেছেন, একজন নৌকা চালক তার কাঁধে তিনি হাত রেখেছেন, একজন কৃষকের কাঁধে তিনি হাত রেখেছেন। তিনি তৃণমূল পর্যায়ে মানুষের সাথে থাকতেন, তাদের উপকার করতেন, তাদের পাশে থাকতেন। তাদেরকে রক্ষার জন্যই, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু তিনি এই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিল, সেই মানুষগুলোর জন্য। বঙ্গবন্ধু যদি চাইতেন, এই দেশ পাকিস্তান আছে, বঙ্গবন্ধু পাকিস্তান দেশ থাকার পরও তিনি কিন্তু ভালো পজিশনে থাকতেন। তাকে কিন্তু এই দীর্ঘ 4.5 বছর জেল খাটতে হইতো না। তিনি যদি তার চিন্তা করতেন, তার ব্যক্তিগত জীবনের চিন্তা করতেন, তাহলে তিনি আরো বড় পদে থাকতেন। তিনি তিনি পাকিস্তান আর বাংলাদেশ যদি একত্র থাকতো, তিনি মাথার মণি করে রাখতেন, পাকিস্তানের বিরুদ্ধে না গেলে তাকে মাথার মণি করে রাখতেন। কিন্তু তিনি নিজের কথা ভাবেনি, তিনি ভেবেছিলেন এই বাংলার 7 কোটি মানুষের কথা।
সেই বঙ্গবন্ধুর যে হতদরিদ্র মানুষের সাথে চলতেন, 47,000 গ্রাম পুলিশ সদস্যরাও এই হতদরিদ্র মানুষের সাথেই তার কাজ কর্ম, চাল চলন যা কিছু আছে, কৃষক, মাঝি, জেলে, কুমার, নাপিত, ধোপা, এই যে গ্রামের একেবারে নিম্ন শ্রেণীর মানুষগুলো, এই মানুষগুলোর সাথে যেমন বঙ্গবন্ধু মিশতেন, ঠিক তেমনি গ্রাম পুলিশ সদস্যরা মিশে এই মানুষগুলোর যতটুকু পারে গ্রাম পুলিশ সীমাবদ্ধতার মধ্যে উপকার করার চেষ্টা করে, গ্রাম পুলিশ করে। সেই কারণেই গ্রাম পুলিশের কমিটির নামকরণ করা হয়েছে। আমি আজকে নামের ব্যাখ্যাটা আপনাদেরকে দিচ্ছি, কখনো দেইনি। নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। গ্রাম পুলিশ হচ্ছে গ্রামের, বঙ্গবন্ধু যেমন নিরীহ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন, দরিদ্র মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাও সেই দরিদ্র মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তাদের কর্মগুলোতেই ব্যস্ত থাকে সারাটা দিন। যেই কারণে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমি বিশ্লেষণ করে রেখেছি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। আমি আশা করি বঙ্গবন্ধু যেমন মেহনতি মানুষের পাশে থাকতেন, গ্রাম পুলিশও মেহনতি মানুষের পাশে থাকবেন, হতদরিদ্র মানুষের উপকার করবে। বঙ্গবন্ধুর অনাকাঙ্ক্ষিত সেই স্বপ্নটি বাস্তবায়ন হয়নি, সেই স্বপ্নটা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি, বাস্তবায়ন করবে। জাতীয় বেতন স্কেল সেইটা বঙ্গবন্ধু দিয়েছিল 1975 সালে, যা 1901-76 এই স্মারক নাম্বার পরে সেটা বাস্তবায়ন হয়নি তার মৃত্যুর কারণে। সেইটা বাস্তবায়ন করবে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আর তার কাছে এই 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 বাক্যটা পৌঁছে দেওয়ার দায়িত্ব, এই কাগজগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি 47,000 গ্রাম পুলিশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, জীবন দিতে প্রস্তুত আছে। যত ধরনের পদক্ষেপ নিতে হয় বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী নেবে। 47,000 গ্রাম পুলিশের পাশে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি সব সময় থাকবে। শুধু সুদিনে না, দুর্দিন সুদিন সব সময় বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী সেই অবহেলিত 47,000 গ্রাম পুলিশ বাহিনী পাশে থাকবে, কাছে থাকবে, দুর্দিনে থাকবে, সব সময় থাকবে। আপনারা সকলেই দোয়া করবেন। আমি আশাবাদী, আমি মন থেকে আশাবাদী, খুব শীঘ্রই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, তার জাতির পিতা, তার পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির যেই স্বপ্নটা ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করবে, এটা আমি বিশ্বাস করি। খুব শীঘ্রই করবে। আমাকে আপনারা কাজ করার সুযোগ দেন। আমি ঢাকাতে 43 দিনে অবস্থান করছি, কিন্তু জানি না যে আমি কেন আপনাদের বোঝাইতে ব্যর্থ হয়েছি, বোঝাইতে পারি নাই, সেটা আমার ব্যর্থতা। আমি আপনাদের সঙ্গ পাইনি, আপনারা আমাকে সঙ্গ দেননি, সাপোর্ট করেননি, আপনারা আসেননি, ঘরে বসে আছেন। যদি আপনারা আসতেন তাহলে আমি কিন্তু ফিরে আসতাম না খালি হাতে। যেটা আজকে আবারও স্বপ্ন দেখতেছি নতুন করে, যে ঈদের পরে আবারও নামবো, আমি আপনাদের সাথে নিয়ে নামবো। এইটা কিন্তু এই মুহূর্তে কতজন আছেন একটু জানাবেন আমাকে। আমার এখানে 0 দেখাচ্ছে। আমার নীলরঞ্জন চাকমাদা দাদা কমেন্ট করেছেন, বঙ্গবন্ধু আদেশ কপি গ্রাম পুলিশের বাস্তবায়নের জন্য একত্রে আন্দোলন করতে হবে, না হয় কিছু হবে না। ধন্যবাদ দাদা। আসলে একত্র বলতে যেটা আমি আপনাদের বলবো, 46,000 গ্রাম পুলিশ পৃথিবী উল্টে গেলেও একত্র করতে পারবেন না দাদা। আপনাকে কিন্তু কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এখানে কিছু লোক থাকবেই। বঙ্গবন্ধু যখন স্বাধীনতার চেষ্টা করেছেন তখন রাজাকাররা চেষ্টা করেছেন পাকিস্তান যাতে থাকে। এই যে দুইটা গ্রুপ পৃথিবীর শুরু থেকেই আছে। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করার চেষ্টা করেছেন তখন তার আপন চাচা ইসলামের বিরোধিতা করেছেন। আপনার ধর্মেও দেখেন যে ঠিক তদ্রূপ তাই, যে যেমন ঐশ্বর আছে আপনার ধর্মে, ঐশ্বর কিন্তু আপনার ধর্মেও আছে। হিন্দু ধর্মে ঐশ্বর আছে, যুগ যুগ ধরেই। আমাদের ধর্মে শয়তান আছে, আপনাদের ধর্মে ঐশ্বর আছে। এটা যুগ যুগ ধরেই আছে ভাই। কোনো জাতি একত্র না, তারা আলাদা থাকেই।
এখন কোনটা ভালো কোনটা মন্দ 49 জন। ধন্যবাদ ভাই। আমার একটি ভাই লিখেছেন 49 56, যাই আপ ডাউন করে এক ভাই লিখেছেন 56। ধন্যবাদ, কারণ কাউকে বলে লাইভে আসিনি, হঠাৎ করে লাইভে আসা, এর মধ্যে যা লোক যুক্ত হয়েছে প্রত্যেককেই ধন্যবাদ। তো এই যেই যুগ যুগ ধরেই যেটা চলে আসতেছে সেটাই ভাই চলে আসবে। এখানেও 47,000 গ্রাম পুলিশ সকলে একত্র হবে না, কারণ যারা কমিটি করে বসে আছে ওই তারা ভাই চাবে না, তারা গ্রাম পুলিশের কল্যাণ চাবে না, গ্রাম পুলিশের উন্নয়ন চাবে না। এই চাবে না বলতে এই পর্যন্ত তারা করতে পারেনি। আর সবচেয়ে যেটা তারা পরিচয় দিয়েছে, তারা কিন্তু নিজেরাই নিজেদের পরিচয়টা দিয়েছে যে তারা জাতীয়করণ চায় না। এই পরিচয়টা তারা নিজেরাই দিয়েছেন যে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে গিয়ে বসলাম, এবার জুন চলতেছে, এপ্রিলের 29 তারিখে আমরা জাতীয়করণের দাবি নিয়ে বসলাম, এপ্রিলের 28 তারিখে তারা সচিবদের ন্যায় 75% দাবি তারা সচিবালয়ে জমা দিল। আমরা আশা করেছিলাম দুইটা কমিটি একত্র হয়েছে, 47,000 গ্রাম পুলিশের ভাগ্য এবার পরিবর্তন হবে ইনশাল্লাহ। খুব খুশি হয়েছিলাম যে দুইটা কমিটি তারা যদি একত্র হয়, আমরা তো আছি, তারা ডাকলেই আমি ডাকা যাই, তারা ডাকলেই আমি, তারা যে কোনো ধরনের ডাক দিলে, আন্দোলনের ডাক দিলেই আমি ডাকা যায়, আমাকে বলতে হয় না। এইবার তারা জাতীয়করণের জন্য এক দফা দাবি নিয়ে তারা ডাকাতে ডাকবে, এটা আমার আশা ছিল যে তারা ডাকবে। ডাকলে আমি লাল মিয়া সহ আমাকে যারা ভালোবাসে তাদেরকে ডাক দিয়ে একত্র হয়ে জাতীয়করণের জন্য যুদ্ধ ঘোষণা করব। বাড়ি ফিরে আসবো না। আসলে যদি একেবারে নিরপেক্ষভাবে আপনি মানুষ হয়ে থাকেন, যে আপনার মনুষ্যত্ব থেকে আমার প্রশ্নের জবাব দেবেন, যে 2023 সালের 13ই মার্চ ঢাকাতে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা ডেকেছিলেন একদিনের মানববন্ধন। সেই মানববন্ধনে আমি উপস্থিত ছিলাম তাদের ডাকে। উপস্থিত থেকে জাতীয়করণের জন্য যে হাড্ডাহাড্ডি লড়াইটা আমি শুরু করেছিলাম, যদি সেই দিন সেই লড়াইটা কর্মচারী ইউনিয়ন ধরে রাখতো, আমার মতো ধরে রাখতো, যে লাল মিয়া যখন শুরু করেছে যা হবার হবে, গ্রেপ্তার হলে হব, কিন্তু জাতীয়করণ ছাড়া এখান থেকে উঠবো না, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। এই কথাটা যদি সেই দিন খালি কর্মচারী ইউনিয়নের নেতারা একটা বারের জন্য মাথায় নিত, তাহলে কিন্তু সেদিন অনেক গ্রাম পুলিশ ঢাকাতে বসে পড়েছিলেন, একজন গ্রাম পুলিশও সেদিন ঢাকা থেকে বাড়ি যেতেন না। যদি কর্মচারী ইউনিয়ন আমার সাথে বসে পড়তো তাহলে কেউ বাড়ি ফিরে যাইত না। এবং পরের দিন আমি মাইকে বলেছিলাম যে যারা এখানে উপস্থিত আছেন তারা তো থাকবেই, আগামীকাল আপনারা যারা আমাদের লাইভ দেখতেছেন আপনাদেরকে বলা হচ্ছে আগামীকালকে আপনারা, আজকে রাত্রে গাড়িতে উঠবেন, কালকে ঢাকা এসে ঢুকবেন, প্রত্যেকেই ঢাকা ঢোকার জন্য প্রস্তুতি নিন। এভাবে আমি মাইকে বলেছিলাম। আমার এই যে একটি ভাই রেজাউল করিম ভাই লিখেছেন রাইট, ধন্যবাদ ভাই। এই যে রাইট লিখেছেন তার জন্যই ধন্যবাদ, কারণ মনুষ্যত্ব যারা আছে সে স্বীকার করবে আমি হারি বা পারি সেটা পরেরটা, কিন্তু যা করেছি আপনাদের জন্য সেটা সে স্বীকার করবে। সেদিন যদি সেই আন্দোলনটাকে কর্মচারী ইউনিয়ন ধরে রাখতো, আমি লাল মিয়া শুরু করলাম, শুধু যদি কর্মচারী ইউনিয়ন একটু ধরে রাখতো যে লাল মিয়ার সাথে আমরা বসে গেলাম, নেতৃত্ব আমরা দেব, লাল মিয়া সামনে থেকে স্লোগান দেবে, আমরা নেতৃত্ব দেব, তাহলে কিন্তু জাতীয়করণ নিয়েই সেদিন ঘরে ফিরতাম। আসলে তারা মন থেকে জাতীয়করণ চায় না, সেদিন তারা প্রমাণ দিয়েছে একবার। দ্বিতীয়বার তারা প্রমাণ দিয়েছে এই এপ্রিলের 28 তারিখ তারা 75% সচিবদের ন্যায় দাবি মন্ত্রণালয়ে জমা দিলেন। এবার আপনারাই বলেন, যারা শিক্ষিত গ্রাম পুলিশ, সচেতন গ্রাম পুলিশ, শিক্ষিত হয়েও লাল মিয়ার বিরোধিতা যারা করেন, আপনি শিক্ষিত হয়েও যারা লাল মিয়ার বিরোধিতা করেন, আপনারাই এবার বলেন যে কর্মচারী ইউনিয়ন কি জাতীয়করণ চায়? বেতন স্কেল কর্মচারী ইউনিয়ন চায়, জাতীয়করণ চায়, সচিবদের নেয়। কিসের সচিব? এখানে কোনো সচিব উল্লেখ থাকবে না। বেতন স্কেল দিলেও সচিবদের নেয় না, 75% না। বেতন স্কেল একটা জিনিস, সেটা 100% বেতন স্কেল। জাতীয়করণ আর একটা জিনিস। বেতন স্কেল মানে সচিবদের নেয় কোনো শব্দ নাই। সচিবরা তো 75% পায়, তারা স্থানীয় সরকারের নিয়ম অনুসারে 75% পায়। এই আবেদনটা করার অর্থই হচ্ছে তারা প্রমাণ দিয়েছেন, লিখিতভাবে প্রমাণ দিয়েছেন যে কর্মচারী ইউনিয়ন জাতীয়করণ চায় না। এবার আপনারা বলেন। ধন্যবাদ ইমরান। তো যাই হোক, তারা তো
কখনোই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটিকে সাপোর্ট দেবে না, পাশে থাকবে না, সহযোগিতা করবে না, তারা বিরোধিতাই করবে। কথাগুলো কেন আনলাম, আমার নীলরঞ্জন দাদা বললেন যে সকলকেই একত্রিত হওয়া দরকার। একত্রিত ভাই তারা হবে না। বৃদ্ধ যারা আছে তাদের মনে ভয় ঢুকে আছে, যারা বৃদ্ধ গ্রাম পুলিশ আছে তাদের মনে ভয় ঢুকে আছে যে জাতীয়করণ হইলে আমার চাকরিটা থাকবে না, আমাকে এখান থেকে বাদ দেবে। যদি বাদ দেয় তাহলে আমি কি করে খাবো, আমি কি করে খাবো? আমার চাকরিটা যদি এই মুহূর্তে যায়, চলে যায়, তাহলে আমি কি করে খাবো? আমার তো ভিক্ষা করে খাইতে হবে, আমি তো কোনো কাজ করতে পারবো না। তাদের মনের ভিতরে এই ভয় আছে, তারা জাতীয়করণ চাচ্ছে না ভাই। তো তারা জাতীয়করণ চাচ্ছে না, তার সাথে আপনি ইয়ং জেনারেশন, আপনার যোগ্যতা আছে, আপনি শিক্ষিত, আপনি কেন তাদের সাথে তাল মিলাচ্ছেন? তারা না চাইতে পারে। কর্মচারী ইউনিয়নের প্রত্যেকটা নেতা, কেন্দ্রীয় কমিটির বলেন, জেলা কমিটির সভাপতি সেক্রেটারি বলেন, থানা কমিটির সভাপতি সেক্রেটারি বলেন, প্রত্যেকেই কিন্তু বয়স্ক, প্রত্যেকেই বয়স্ক। কাজেই তারা চাচ্ছে না জাতীয়করণ। লাল মিয়ার বিরোধিতায় তারা করবে। লাল মিয়ার পক্ষে একজনকেও পাবেন না, খুব কম পাবেন, খুব কম, সহজে পাবেন না। তো দুঃখটা সেইখানে না, তারা বিরোধিতা করতেছে ভালো কথা। কেন্দ্রীয় কমিটির চেয়ারের লোভ আছে, সারা বাংলাদেশ দাপ্রায় তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি, চেয়ারে বসে তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি। লাল মিয়ার সাথে একত্রতা ঘোষণা করলে তো নির্বাচন দিতে হবে, কমিটি একটা হইলেও নির্বাচন দিতে হবে। নির্বাচনে যে সভাপতি হয়, লাল মিয়া হইলে লাল মিয়া, তারা হইলে তারা। তাদের মনে ভয় আছে যে লাল মিয়ার সাথে যদি এক টেবিলে বসে গিয়ে তাহলে লাল মিয়ার সাথে পারবো না, এই ভয় তাদের মনে আছে। যেই কারণে তারা একবারও লাল মিয়াকে ডাকে না, একবারও না। আমাকে ডাকে এসে গোপনে, তাদের সাথে একত্রে কাজ করি, তাদের সাথে একত্রে কাজ করি। তারা সভাপতি, আমি তাদের কমিটিতে গিয়ে মাথা ঢুকিয়ে দেই, ঢুকিয়ে দিয়ে তারপর তারা যেভাবে বলবে সেভাবে আমি করি। তারা এই জন্য আমাকে ডাকে, জাতীয়করণের জন্য ডাকে না তারা আমাকে। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মনুষ্যত্ব দিয়েছে। আপনাকে, আপনি হয়তো বা ইয়ং জেনারেশন, আপনাকে কি করেছে, একটা জেলা সভাপতি বানাইছে। ইয়ং জেনারেশনের মধ্যে আমার একটা সভাপতি বলে দেই, যেমন যশোরের রেজাউল, তিনি সাধারণ সম্পাদক, জেলার সাধারণ সম্পাদক, আবার কেন্দ্রীয় কমিটিতেও তাকে পদ দিয়েছে। তার বয়স কিন্তু খুব একটা বেশি না, আমাদের মতোই। তিনি কি করে, তিনি কেন্দ্রীয় কমিটির সাফাই গায়, কারণ তাকে কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়া হয়েছে, জেলাতে সাধারণ সম্পাদক বানিয়েছে, কেন্দ্রীয় কমিটির সাফাই গায়। আরে ভাই, আপনি তো ইয়াং জেনারেশন, আপনি যে কেন্দ্রীয় কমিটির সাফাই গাচ্ছেন, এই আপনাকে পদ দিয়েছে, সেই পদের লোভে কেন্দ্রে পদ দিয়েছে, আবার ইয়েতেও পদ দিয়েছে, থানাতেও পদ দিয়েছে, জেলাতে পদ দিয়েছে। এই যে পদটার লোভে আপনি সেখানে তাদের সাফাই গাচ্ছেন। জাতীয়করণ হইলে কি এর চেয়ে ভালো পজিশনে আপনি যাবেন না? ওদের তো ভয় আছে চাকরি চলে যাওয়ার, ওরা সেই ভয় আসছে না। ওদের চেয়ার চলে যাওয়ার ভয় আছে, সেই ভয় আসছে না। আপনার তো ইয়াং জেনারেশন, আপনার আপনার কি সেই ভয় আছে? এই জাতীয়করণ হয়ে গেলে কি আপনি এর চেয়ে ভালো পজিশনে থাকবেন না? বর্তমান জেলার সেক্রেটারি আছেন, জাতীয়করণ হলে কি আপনি তার চেয়ে ভালো পজিশন থাকবেন না? তাহলে আপনি কেন ওদের পক্ষে? আমার এটা মাথায় ধরে না ভাই। তো যাই হোক, খুব শীঘ্রই যে কথাগুলো বলবো আজকে মাথায় নেবেন। আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বঙ্গবন্ধু যেমন লোভ করলে, যদি লোভ করতো তাহলে কিন্তু তিনি ভালো পজিশনে থাকতেন, তিনি ভালো পজিশনে থাকতেন। 60 কোটি মানুষ আমাদের পাকিস্তানিদের বোঝা বাইতে হইতো, এখন 20 কোটি মানুষকে পাকিস্তানিদের বোঝা বাইতে হইতো। তদ্রুপ 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গেলে যে পুরাতন কমিটি আছে তাদের কথা শুনলে ভাগ্য পরিবর্তন হবে না, হবে না, হবে না। তাদের বিরুদ্ধে যেতেই হবে, এবং তাদের সাথে বাড়াবাড়ি, পারাপারি, মারামারি করেই 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে হবে। যত বাধা আসবে, বাধা অতিক্রম করে যেতে হবে, সেটা আমি করব ইনশাল্লাহ। যত বাধায় আসুক সেই বাধা পেরিয়ে 47,000 গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। কার্তিক সরকার বলেছেন, ভাই যা বলতেছেন সব সঠিক। অসংখ্য ধন্যবাদ ভাই। যুদ্ধ ঘোষণা করেন, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। একটা লাল কিন্তু আজকে না, 1000টা লাল হইতে হবে, 1000টা লাল। 1000টা লাল হইলেই এদের পতন হবে। 1000টা লাল হইলে একটা থানায় 5টা করে লাল জন্ম নেন, থানার থেকে বিতাড়িত হয়ে যাবে এরা। একটা থানায় 5টা করে লাল জন্ম নেন,
থানার থেকে বিতাড়িত হবে এরা। কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে কোনো কথা বলতে গেলে শিক্ষিত যারা আছেন তাদেরকে গোল দাগ দিয়ে দাঁড়াবেন চতুর্দিকে, প্রশ্নগুলা করবেন। 2011 সালে সরকার নিজে জাতীয়করণ দিয়েছে। কর্মচারী ইউনিয়ন এই 13 বছরে কি করছো? সেই জাতীয়করণ সরকার দিল, সেই জাতীয়করণ কেন বহাল হইল না? কি করছো? আমি চাকরিতে ঢুকেছি, বলবেন যে আমি চাকরিতে 2020 সালে ঢুকেছি, কিন্তু আমি লেখাপড়া জানি, আমি গ্যাজেট পড়েছি, গ্যাজেটে দেখেছি। আপনারা কি করছেন? আপনি বলেন থানার সভাপতি। কেন ঈদের মধ্যে বেতন হচ্ছে না? কেন দুর্গাপূজার সময় বেতন হয় না? কেন উৎসবের সময় বেতন হয় না? সকলের বেতন হইলে বাংলাদেশের গ্রাম পুলিশের বেতনটা কেন হয় না? কেন গ্রাম পুলিশ বৈশাখী ভাতার চিঠি থাকা অবস্থায় বৈশাখী ভাতা পায় না গ্রাম পুলিশ? কেন গ্রাম পুলিশ ভ্রমণ ভাতা পায় না? ভ্রমণ ভাতার চিঠি আছে, ভ্রমণ ভাতা দেওয়া হয় না, কেন দেওয়া হয় না? জবাব দেন আপনি। কিসের সভাপতি আপনি? গোল দাগ দিয়ে দাঁড় করিয়ে জবাব চাবেন। জবাব যদি না দিতে পারে নাকে খত দিয়ে বললে এখান থেকে বের করে দেবেন। কাল থেকে ফারদার সভাপতি নামটা এখানে উচ্চারণ করবেন না। প্রত্যেকটা থানাতে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি আপনারা ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা গঠন করেন, নিজেরা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি গঠন করে আপনারা ঢাকা আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা থানায় দেখতে চাই যে বঙ্গবন্ধু যেভাবে চলতেন, বঙ্গবন্ধু যেমন বীর ছিলেন, বঙ্গবন্ধু যেমন 1971 সালে নিজের চিন্তা না করে দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন 7 কোটি বাঙালিকে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা থানাতে আপনাদের বঙ্গবন্ধুর সৈনিক জন্ম দেখতে চাই। আমি বঙ্গবন্ধুর সৈনিকের জন্ম দেখতে চাই। যারা এই গ্রাম পুলিশ বাহিনীকে অবহেলিত করে রেখেছে দীর্ঘদিন, তাদের প্রতিহত করার জন্য আপনাদের আমি দেখতে চাই। ভাই যাই দেখ সেটাও তো দিচ্ছে না। 1400 টাকা ঠিক আছে, বেশিরভাগ থানাতে বৈশাখী ভাতা পায় না। বেশিরভাগ আমার এখানে পাই, আপনার জায়গায় পায়। কয়টা থানাতে পায়? যেটাও আছে সেটাও গ্রাম পুলিশকে দেওয়া হয় না। আমি সেটা বলছি। শান্তি বিনোদন ভাতা, ভ্রমণ ভাতা, সেই ভাতাটা গ্রাম পুলিশকে দেওয়া হয় না। যাও দিয়েছে তাও দেয় না। কেন দেয় না? সেই প্রশ্ন করেন, সেই প্রশ্ন। রাজু আহমেদ ভাই, সুমন ভাই, আমাদের বেতন ভাতা হয়েছে। ধন্যবাদ ভাই, আপনার ওখানে হয়েছে। সারা বাংলাদেশের খবর নেন। আমরা গ্রাম পুলিশ যদি এই নিয়মটা সবার জন্য এক থাকা দরকার। সরকারি দপ্তরের সকলের নিয়ম এক, সকলের একযোগে একই নিয়মে একই দিন বেতন হয়। তাহলে গ্রাম পুলিশ বাহিনীর কোনো থানায় হয়, কোনো থানায় হয় না, কোনো জেলায় হয়, কোনো জেলায় হয় না। কেন হয় না? একটা নিয়মে চলতে হবে, এক নিয়মে। এই যে আমার ভাই লেখছেন পাই না, ভাই মনিরুলকে আবুল তাবুল পোস্ট করে, তারা আমাকে লাইন মিস্টেক করানোর জন্য আবুল তাবুল পোস্ট করে, যেন আমি মানে পিঁপড়ার দল দেখবেন, পিঁপড়ার দল তার গন্তব্যের দিকে যাচ্ছে। যদি সেই পিঁপড়ার দলের পাশে আপনি একটা মিষ্টি জাতীয় ফেলেন, তাহলে পিঁপড়ার দল সেই গন্তব্যের দিকে না গিয়ে এই মিষ্টির দিকে যাবে, তার গন্তব্যে পৌঁছাবে না। ওরা যে কায়দাটা করেছে, মনিরুল, মোফাজ্জল সহ ওরা যারা কেন্দ্রীয় কমিটির কর্মচারী ইউনিয়নের, তারা কিছু কায়দা করেছে। জানে যে লাল মিয়ার মেজাজ উগ্র, সে উগ্র এটা জানে, যে তাকে টোকা দিলেই মানে ছোট্ট একটা ইটের টুকরা দিলেই তাকে সে বড় ইটটা হাতে লোভে মাথায় ফাটানোর জন্য। যেই কারণে ওরা আবুল তাবুল পোস্ট করে। আবুল তাবুল পোস্ট করলে আমি জানি সেগুলো দেখলে যেন আমি আমার গন্তব্যের দিকে না গিয়ে কাজের দিকে সময় না দিয়ে ওদের পিছনে সময় দিই, আমি যেন আমার গন্তব্যে পৌঁছতে না পারি। তো সেই কারণে ওরা আবুল তাবুল পোস্টগুলো করে। এখন আমি ওদেরকে অলরেডি ব্লক মেরেছি। আমি প্রত্যেককেই ব্লক মারবো। যারা বুঝে না তাদেরকে আমার দরকার নাই ভাই। আল্লাহ যাদের জ্ঞান দেয়নি তাদেরকে আমার দরকার নাই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি মনুরুলকে ব্লক মেরেছি, আরো কয়েকজনকে ব্লক মেরেছি, আরো কিছু ব্যক্তিকেও ব্লক মারতে হবে। আমার এই গরুগুলোর দরকার নাই। আমি আমার টার্গেটের দিকে এখন আছি, 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য টার্গেটের দিকে। পিছনে শত্রু থাকবেই, তাদের কাজ দেখে আমার লাভ নাই, আমার কাজের দিকে আমাকে এগোতে হবে। তারা কি করলো আমার দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই। যদি আমি তাদের পোস্ট না দেখি তাহলে
আমি ভাষা খারাপ করব না। এই যে এখন ভাষা খারাপ অনেকটাই কিন্তু কমে এসেছে। আবার এখানে মনিরুল থাকতো, ওর ওর পোস্ট দেখতাম, ওর কমেন্ট দেখতাম, মাথা গরম হয়তো, আবল তাবল বলতাম। তাহলে ফেসবুক মিডিয়াতে এমন ব্যক্তি আমার বন্ধুর দরকার নেই, যে বন্ধু আমাকে মাথা গরম করিয়ে উস্কিয়ে দিয়ে আমার মুখ থেকে খারাপ ভাষা বলাবে, ফেসবুক মিডিয়াতে সেটা প্রকাশ হবে, আমাকে খারাপ বলবে। এমন বন্ধু আমার এখানে নাই, থাক, প্রয়োজন নাই। এমন বন্ধুটার আমার প্রয়োজন নাই। ও না থাকলে আমার আইডিটা, আমি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভদ্রতার একটা পরিচয় এখানে আসবে। আমি আপনাদের অনুরোধ করতেছি, যারা আমাকে ভালো লাগে না, আমাকে যারা ভালো লাগে না, আমার পায়ে ধরে অনুরোধ করছি ভাই, আপনার সাথে আমার তর্কের দরকার নাই, বিতর্কের দরকার নাই। শুধুমাত্র আপনার কাছে আমি পায়ে ধরে অনুরোধ করতেছি, আমি আপনাকে আনফ্রেন্ড করব না। আপনি নিজেই আমার আইডি থেকে বেরিয়ে যান। আপনার কাছে যে ভালো, আপনি তার আইডির সাথে ভাই থাকেন, আমার আইডির সাথে আপনার দরকার নাই। আপনার পাটা ধরে আমি অনুরোধ করতেছি, যার কাছে আমি ভালো সে আমার আইডিতে থাকেন। আমি যার কাছে ভালো না, আমার আইডিতে তার থাকার প্রয়োজন নাই। এটা আপনাদের পায়ে ধরে আমি মিনতি করতেছি। আমার প্রতি যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, যারা শুধু লাভে আমার সাথে বন্ধুত্ব করছেন, লাভ, আমার বিরক্ত কিছু কিছু সময় লাগে। অনেক পোস্ট আছে, একটা পোস্ট করছি, আপনার পোস্টটা পড়বেন, পরে সেই পোস্টের মধ্যে যা আমি জানতে চেয়েছি বা যে বিষয়ে পোস্টটা করছি, শুধুমাত্র আপনি সেই বিষয়ে সেই পোস্টে কমেন্ট করেন, তবেই আপনি জ্ঞানী, গুণী এবং শিক্ষিত, এটার পরিচয় হইল। যে আমি পোস্ট করলাম যে বিষয়ে, আপনি সেই বিষয়ে সেই পোস্টে মন্তব্য করলেন। সব পোস্টেই যদি মন্তব্য করেন যে ভাই জাতীয়করণের খবর কি, কি হয়েছে ভাই, কবে হবে ভাই, আমি তো পোস্ট করছি অন্য কিছুর জন্য। এই পোস্টে তো আপনার এই মন্তব্য, তাহলে আপনি তো শিক্ষিত না, আপনার জ্ঞানী না। কারণ আমি পোস্ট করলাম একটা বিষয় জানতেছি, আপনি সেই বিষয়ে সেখানে কমেন্ট করলেন না, কমেন্ট করলেন অন্য বিষয়ে। তাহলে ভাই একটু জ্ঞানের অবশ্যই প্রয়োজন আছে। যদি যাদের জ্ঞান নেই, শুধু একটা বাক্য বলছেন জাতীয়করণ জাতীয়করণ জাতীয়করণ, ভাই জাতীয়করণ ঠিক আছে, আমার সাথে যুদ্ধও আপনাদের করতে হবে। যুদ্ধ না করে ঘরে বসে জাতীয়করণ 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 যারা গান গান, ভাই দয়া করে আপনাদের পায়ে ধরে মাপ চাই। আমি আপনাদের যোগ্য না, আপনারা যোগ্য, আমি আপনাদের যোগ্য না। আপনারা দয়া করে একটু আমার আইডি থেকে বেরিয়ে যান, আপনারা অন্য কারো আইডিতে যুক্ত হন। যারা আপনাদের যোগ্য, আপনারা তার আইডিতে যুক্ত হন। আমি হয়তো বা আপনাদের যোগ্য না, আমার আইডি থেকে দয়া করে ভাই বেরিয়ে যাবেন। এই যে ভাই বুঝলেন না ফুঝলেন না একটা কমেন্ট লিখলেন, যাই হোক আপনার উত্তরটা আমি ভাই দিচ্ছি। মামলা 1 নং কোর্ট থেকে কেন 2 নং কোর্টে আসলো, আবার তো আপিল করবে রাষ্ট্রপক্ষ শুনানির পর। ভাই আগে আপনাকে জানতে হবে, রাগও তো আইসা যায়, অলরেডি রাগ আইসা যায়। ভাই যে বিষয়ে কম বুঝবেন, সেই বিষয়ে আপনার চেয়ে যে বেশি বুঝে, চেষ্টা করবেন তার সাথে কথা বলার জন্য, জানার জন্য। যে বিষয়ে আমি যে সব বিষয়ে জানি এমনও না, কিন্তু আমি কিন্তু একেবারে মহাপণ্ডিত তা না। অনেক বিষয় আমারও ভুল হয়। আবার একজন আইনজীবীও দেখবেন সিনিয়র আছে, জুনিয়র আছে, দুইটা আইনজীবী লড়ে, একটা আইনজীবী হারে আর একটা আইনজীবী জিতে। যে আইনজীবী যত সুন্দর করে যুক্তি পরামর্শ ভালো বুঝে, আইন সম্পর্কে ভালো বুঝে, সে জিতে যায়, যে কম বুঝে সে হেরে যায়। আপনাকে আসলে জানতে হবে, তারপরে মন্তব্য করতে হবে। জানার আগে কোনো বিষয়ে মন্তব্য করবেন না যে বিষয়টা সঠিক না জানেন। এই যে বলছেন 1 নম্বর কোর্টে 2 নম্বর কোর্টের ব্যাখ্যা দিয়েছেন, আবারও সরকার আপিল করবে। ভাই 1 নম্বর কোর্টে এই মামলাটা থাকলে সারা জীবনেও শুনানি হবে না, সারা জীবনেও শুনানি হবে না, এভাবে চলতেই থাকবে। আমার চাকরির বয়স যাবে, আপনার চাকরির কত আমি জানি না, আমার চাকরির বয়স চলে যাবে ভাই, শুনানি হবে না। 2 নম্বর কোর্টে নেওয়া হয়েছে মামলাটি দ্রুত শুনানি করানোর জন্য। আর এখন আপিল, আপিল করবে, আপিলেই তো আছে, আপিল আর করবে কিভাবে? সরকার পক্ষ আপিল করবে। এখন তো মামলাটার নাম আপিল মামলা, আপিলের মধ্যে আবার আপিল করে কিভাবে? অযৌক্তিক কথা বলবেন না, আগে জানবেন। আপনি না জানলে আপনি যে জানে তার কাছে পরামর্শ নেবেন, জানবেন, তারপরে সেই বিষয় নিয়ে মন্তব্য করবেন। এখন মামলাটাই আপিল মামলা, এতে আর আপিলের কি আছে? এখন সরকার বাদী, আমি বিবাদী, সরকার বাদী, আমি বিবাদী। এখানে শুনানি হয়ে গেলে আপনার যেটা বলতে পারেন যে রিভিউ করবে সরকার। এই মামলা শুনানি হয়ে গেল, রায় আমাদের পক্ষে হয়ে গেল, সরকার রিভিউ করতে পারে। আগে ভাই শিখুন, তারপরে মন্তব্য করুন। রিভিউ করতে পারে, হ্যাঁ রিভিউ আপনার করতেই পারে, এটা স্বাভাবিক।
ভাই মহা মুসিবত। না বুঝতে জানবেন, রিভিউ তো করতেই পারে, এটা একটা ধাপ আছে না। বাংলাদেশের তো সংবিধান নিয়ম আছে নাকি, কোর্ট তো একটাই শেষ না। ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি জিতে গেলেন বা হেরে গেলেন, হেরে গেলেই কি আপনার ফাঁসি হয়ে যাবে? যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার ফাঁসির রায় দিলে আপনার ফাঁসি হয়ে যাবে? আপনি কি জজ কোর্টে যাবেন না? জজ কোর্টে যাওয়ার পরে জজ কোর্টে রায় দিল, শেষ, আপনি ঘরে বসে যাবেন? যাবেন না, আপনি হাইকোর্টে আসবেন। হাইকোর্ট শেষ হইলে আপনি সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে শেষ হইলেও, ফাঁসির রায় দিলেও আপনি তো তখন এই নিয়ম অনুসারে মহামান্য রাষ্ট্রপতির কাছে বা প্রধানমন্ত্রীর কাছে আপনি এই এই রায়টা মৌকুব করার, ফাঁসির আদেশটা মৌকুব করার জন্য আপনি আবেদন করবেন। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তো তাই বুঝে আপনি এই জজ কোর্ট আপনারে এই যখন দিল, ফাঁসির রায় দিল, আপনি কি থাইমা যাইবেন? ঘরে থাইমা যাবেন না। যতক্ষণ পর্যন্ত আইনের সেই দৌড় আছে, সেই দৌড় পর্যন্ত আপনি দৌড় পারবেন। এখন আমরা হাইকোর্টে মামলা জিতেছি, সরকার এখানে তার সবটুকু দিয়ে চেষ্টা করতেই পারে যে আমাদের কত দিন পরে দিতে পারে বা না দিতে পারে, এটা সরকার চেষ্টা করবেই, স্বাভাবিক। আমার চেষ্টা আমাকে করতে হবে, আর সরকারের চেষ্টা সরকার করবে। আমাদের চিঠির দরকার থাকলে দিবেন। সালাম ভাই, যাক আর কমেন্টের উত্তর দিলেন জানি না। তো যাই হোক ভাই, আপনাকে যদি আমি বোঝাতে সক্ষম হই ধন্যবাদ। আর যদি আমিও কম বোঝাইতে পারি, যে আমি পূর্ণাঙ্গভাবে বুঝাইতে পারলাম না, তাহলে আপনার আইনজীবীর সাথে পরামর্শ করবেন। আইনজীবী আশা করি আপনাকে উত্তর দেবে, আপনি যে কোনো আইনজীবীর সাথে পরামর্শ করবেন। তো যাই হোক, লাইভ আর বেশি দীর্ঘায়ু করব না, হঠাৎ করে লাইভে আসলাম যে কথাগুলো বলার জন্য, তা প্রায় বলার শেষের দিকে। আপনারা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির কাছে আস্থা রাখতে পারেন, কারণ ওই কমিটিগুলা তারা 30-40 বছর যাবত, যারা বয়স্ক তারা তো জানেনই, ইয়ং জেনারেশন তারাও জানেন, 30-40 বছর যাবত ওই কমিটি। আর আমার কমিটি 2019 সালে গঠন করা হইলেও এই আশায় ছিলাম যে দ্বিতীয় কমিটির প্রয়োজন নাই, কর্মচারী ইউনিয়ন আছে, তাদের সাথে তাল মিলিয়ে যোগ দিয়ে একটা ভালো কিছু আদায় করে নিয়ে আসি। কিন্তু আসলে কুকুরের লেজ সোজা হয় না, তাদেরকে সোজা করতে পারিনি, ব্যর্থ হয়েছে বিদায়ী। মানে একেবারে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে যে কমিটিটা আমার 2019 সালে গঠন করা হয়েছে সেটা সারা বাংলাদেশে বিস্তার করেনি, বা এই 2019 সালেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলাম, আবেদন করেছিলাম জাতীয়করণের জন্য, এবং সাক্ষাতের জন্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির জন্য সাক্ষাৎ চেয়েছিলাম, সাক্ষাৎ পেয়েছিলাম, দুর্ভাগ্য ক্রমত সাক্ষাৎ করতে পারিনি। তো সচল করেছিলাম না, কিন্তু এখন বাধ্য হয়ে যে আসলে এই গ্রাম পুলিশকে বাঁচাতে হলে, আমি নিজে বাঁচতে হলে, 47,000 মানুষকে বাঁচাতে হলে আর আমি নিজে বাঁচতে হলে এখন আর গতি নাই। বাধ্য হয়ে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কমিটি মাত্র কয়দিন যাবত আমরা কাজ শুরু করলাম, কয়দিন, ওইদিকে 43 দিন আর এদিকে আজকে 3-4 দিন গেছে, এই 50 দিন, 50 দিন যাবত কাজ শুরু করেছি। 50 দিনে যদি আপনাদের বোঝাতে সক্ষম না হই যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি আপনাদের মুখে হাসি ফোটাতে পারবে, কারণ তারা ত্যাগ স্বীকার করতে পারে। বঙ্গবন্ধু ত্যাগ স্বীকার করেছেন, বঙ্গবন্ধুর নামে যে সবই জিনিসই হয় তারাও ত্যাগ স্বীকার করতে পারে। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি যদি 43 দিন এখানে এতটা কষ্ট করেও আপনাদের বোঝাতে না পারে যে আসলে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করণীয় তাই তাই করতে পারে, যদি বোঝাইতে না পারি তাহলে ভাই আমি ব্যর্থ। আপনার পায়ে ধরে মাপ চাই, আপনি ভাই আমার আইডি থেকে শুধু চলে যান, আপনি আমাকে সাপোর্ট করার দরকার নাই, আপনি আপনার রাস্তায় বসে থাকেন। এই বেটা, তুই বাইরে যা, জিপিএমডি ফরিদুল ইসলাম, তুই বাইরে যা। মামলা সম্পর্কে তুই কি বুঝোস? মামলার বাদীটা তো আমি, তুই কে, কয় নাম্বার বাদী? এরপর একটা কমেন্ট কর, তুই কয় নাম্বার বাদী? মামলায় কয় টাকা দিছস, তুই কয় নাম্বার বাদী, এটা একটু লেখ। আমি অন্য কোনো ব্যাপারে যাবো না, এখন তোর কমেন্টের দিকে থাকবো। তুই একটু লেখ, তুই এই মামলাটার কয় নাম্বার বাদী? মামলাটা আমি লাল মিয়া করছি, তুই কে? তুই মামলার জন্য কি করছস? ঢাকায় একদিন আইসস কোর্টে? তুই একটা লয়ার রাখ, ঈদের পর আয়। মামলার এখনো আমি মামলার কাজ করতেছি, তবে তোরে চাই। তুই তোর পরিচয়টা দে, তোর কোন থানা কোন জেলা, তোর পরিচয় দে। আর তুই ঈদের পরে বাপের বেটা হইলে আবি, মামলা আমি তোরে দিয়ে পরিচালনা করামু। ঈদের পরে তুই ঢাকাতে আসবি, এখানে তোর মোবাইল নাম্বার লেখ, তোর মোবাইল নাম্বার লেখ, আর তোর থানা জেলার নাম লেখ।
ঈদের পরে কয় তারিখে তুই আসবি? মামলাটা আমি তরে তরে দিয়ে পরিচালনা করামু। পাগলা, আমরা তো পাগলামি করি, তরে দিয়ে কাজ করামু। ফরদুল ইসলাম, দ্বিতীয় কমেন্ট কর। তোর থানা জেলার নাম লেখ, তোর মোবাইল নাম্বার লেখ, থানা জেলার নাম লেখ। তুই এখানে এই লাইভের ভিতরে কথা দে যে আমি কথা দিলাম ঈদের পরে যা লাগে মামলায় আমি দেব, আমি আসবো, আমি নিজে করব। আমি লাল মিয়া তোর সাথে সারাদিন থাকবো, যে কদিন লাগে থাকবো। তোরে হোটেলের টাকা দিয়ে রাখবো, নাইলে আমার বাড়িতে এনে রাখবো। তোরে খাওয়া দাওয়া থাকা যা লাগে, কিন্তু তোর মামলার কাজ তুই করবি, তোর হাতে মামলা তুলে দেবো। দ্বিতীয় কমেন্ট লেখ তুই। তোর মতো কিছু ছাগল সেগুলোর জাত করা লাগবে এবার। দ্বিতীয় কমেন্ট তোর কাছ থেকে আশা করতেছি। অন্য কারো কমেন্ট দেখবো না, তোর কমেন্ট দেখবো। লেখ, মামলার বাদী আমি লাল মিয়ে। তোর কি ধারণা যে মামলা সম্পর্কে আমার ধারণা ছাড়া এই মামলাটা আমি করছিলাম? এই মামলাটা কি আমার ধারণা না থাকলে আমি যা করছি? এখনো মামলার কাজ করতেছে আমি লাল মিয়ে, আর তুই আমারে শিখাস? তুই আমার কি শিখাবি? দ্বিতীয় কমেন্ট লেখ, তোর তোর কমেন্টের অপেক্ষায় আছি। কিছু পাগল ছাগল আছে, কথায় আছে বাবার আগে বাল ফালায়, বাবার আগে। কয় মার পুরে না মাসির পুরে, মার পুরে না মাসির পুরে, ছেলের জন্য মার পুরে না মাসির পুরে। আরে বেটা, মামলার বাদীটা আমি, তুই একটা মামলায় কর, সেই মামলা তুই দৌড়া দেখি। কমেন্ট থামলো কে? কমেন্ট কর, তুই কমেন্ট কর ভাই, প্লিজ রাগ করবেন না ভাই। ইয়া কৃষ্ণ, কিছু গাদা আছে, কিছু গাদাকে চাবুক না মারলে গাদা দৌড়ায় না। আর বানরকে যদি 3টা করে বাড়ি না মারো, বানর ফাল দিয়ে মাথায় ওঠে। ও 43 দিন এখানে কষ্ট করছি, কিচ্ছু হয় নাই, হবে না, বাদ দে। আমি তো যুদ্ধে গেছি, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করলো, শান্তি আছে। তুই তো ঘরে বসে রইছস, তুই ভীতু কাপুরুষ। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি ভিডিও না, কাপুরুষও না। এর যে কটা সৈনিক আছে তারা ত্যাগ স্বীকার করতে পারে, তারা বাস্তবে যুদ্ধ করে। ঘরে বসে বসে উপদেশ দেশ, তুই কি উপদেশ দিবি? সেগুলো তো আমি নিজে করতেছি, কষ্ট করতেছি। দ্বিতীয় কমেন্ট চাচ্ছিলাম তোর, তুই একটু কমেন্ট কর। তুই কথা দে যে ঈদের পরে কবে ঢাকা আসবি। আমি নিজে ঢাকা যাব, আমি এই লাইভের মাধ্যমে কথা দিলাম। আমি ঢাকা যাব, তোর সকাল থেকে নাস্তা থেকে শুরু করে যা যা করণীয়, তোর সমস্ত খরচ আমি লাল মিয়া বহন করব। আমি এক কথার ছেলে, আমি যেটা বলি মুখ দিয়ে সেটা আমি করি। তোর যাবতীয় খরচ আমি বহন করব। হয় আমার সাথে তোর বাড়িতে নিয়ে আসবো, আমার বাড়িতে থাকবি, প্রতিদিন ঢাকা যাবি। এ মামলার কাজ আমি তোর হাতে দেবো, তুই করে দেখাবি আমারে। কমেন্ট গেল গা। ঘরে বসে বসে উপদেশ বহুত দেওয়া যায়। চাঁদের দেশে যাওয়া যাইব, চাঁদের দেশে যাই পারলে দেখাও, এত সোজা না। চাঁদের দেশে যাওয়া গেলে সবাই যাইতো। বোঝা উচিত যে এই মামলাটা লাল মিয়ার নামে। আল্লাহ তো জ্ঞানই দেয় না এদের। বোঝা উচিত এই মামলাটা কি লেখা, উজ্জ্বল খান ছাড়ে, সাইদুল দেওয়ান ছাড়ে, অনেকেই মামলাটা কিন্তু লিস্টে থাকে যেদিন সেদিনই ছাড়ে। কি লেখা মামলাতে? আল্লাহ তো চোখ দিছে, সেখানে কি লেখা থাকে? উজ্জ্বল খান ছাড়ছে, লেখা কি? লাল মিয়া অ্যান্ড আদার্স বেয়ার্স বাংলাদেশ। ছাড়লো উজ্জ্বল খান, লেখা লাল মিয়া। তাহলে বোঝা উচিত যে তাহলে লাল মিয়া, এই মামলাটার লাল মিয়া বাদী। লাল মিয়া বাদী দেখে লাল মিয়ার নাম লেখা, উজ্জ্বল খান ছাড়লো, লেখা তো থাকবে উজ্জ্বল খান নাম। কিন্তু উজ্জ্বল খান না থেকে লাল মিয়া নাম লেখা কে? উজ্জ্বল খানের আইডি থেকে ছাড়লো, তাহলে মামলাটা লাল মিয়া কিছু না কিছু লাল মিয়া আছে সেখানে। মামলাটার বাদী আমি ভাই, প্লিজ। এতক্ষণ মেজাজটা চড়িয়ে হেলাইছেন বেশি। অনুরোধ রইল, আবারও বলছি, যদি আমার চেয়ে বেশি বুঝেন আপনি, এবার ভালোবাসাতে যাই। যদি মনে করেন যে আমার চেয়ে বেশি বুঝেন, তাহলে একটু দায়িত্ব নেন। আসবেন না, কোনো নাম্বারই নাই এখন। একটা মোবাইলের ভিতরে আমার 2টা নাম্বার। আগে বলতাম যে গ্রামীণে ফোন দেন, এখন গ্রামীণেও দিবেন না, কারণ একটা মোবাইলে এখন আমার 2টা নাম্বার। ফোনে কথা বললে আমি লাইভ করতে পারবো না। প্লিজ ভাই, যারা মনে করেন যে আমার চেয়ে ভালো বুঝেন, ধন্যবাদ আপনাকে, কারণ বুঝদার ছেলে এখানে দরকার। আমি বেশি বুঝি তা না, জ্ঞানী গুণী বিচক্ষণ ছেলে দরকার। তবে ঘরে বসে থাকে দরকার নাই আপনাদের। আপনি ঘরে বসে থেকে থেকে কমেন্ট করে উৎসাহ দিবেন বা কমেন্ট করে রাস্তা দেখাইবেন, সরি ভাই, এত জ্ঞানী লোকের দাম নাই যিনি আপনার দেশে ঘরে বসে থেকে আপনার রাস্তা দেখালেন আর রাস্তা কেউ কল দিবেন না, কেউ না। একটু কথা বলি, কল দিলেই আমি কথা বলবো, তা আসে না। আমি তারপরও চেষ্টা করবো আপনাদের যুক্ত করার জন্য। যদি আমার চেয়ে কেউ ভালো বুঝে থাকেন, বেশি বুঝে থাকেন,
বারবার বলার পরেও কল দেন, আমি কিন্তু ব্লক মারবো আপনাদেরকে। আমার লাইভ নষ্ট করার জন্য কল দেন কিনা আল্লাহ জানে। যে আমার চেয়ে বেশি বুঝবেন তাকে আমার দরকার ভাই, কারণ সব বিষয় আমি বুঝবো না। কারণ যারা ভালো বুঝেন তাদেরকে সাথে নিয়ে চললে আমি আরো আগে যেতে পারবো। 47,000 গ্রাম পুলিশের আরো ভালো হবে যে আমার চেয়ে ভালো বুঝেন, এমন লোক আমি খুঁজতেছি, এমন লোক আমার দরকার, আমার পাশে দরকার। তাহলে আমি আরো ভালো এগিয়ে যেতে পারবো। অনুরোধ রইল যে বেশি বুঝেন সে দয়া করে ঢাকা আসেন, ঘরে বসে বসে না ভাই, কষ্ট করতে হবে, সে ঢাকা আসেন। আর যে ভাইটি মামলার সম্পর্কে বলতে চাচ্ছেন যে অন্যদিকে লাফালাফি না করে মামলা করি, আপনি একটু খারাপ লিখেছেন দেখে আমার মেজাজ চড়ে গেছে ভাই। আপনি যদি মনে করেন যে মামলা হবে, মামলার কাজটাও আমি করতেছি, আপনি দয়া করে ঈদের পরে ঢাকা আসেন। যখন আপনাকে নিয়ে ঢুকাবো যে মামলাটা করেন, যখন দেখবেন যে একজন আইনজীবী 10 লাখ টাকা চায়, তখন আপনি ভাই ভেস্তে যাবেন গা, ঘরের ভিতরে ঢুকে যাবেন গা, যে 10 লাখ টাকা আপনি কই থেকে দিবেন। এমন কোনো সোনার চাঁদ পাই নাই। অনেকেই বলে পাশে আছি, সাথে আছি, এইখানে লেখে, লাইভের সময় লেখে ভাই 5,000 টাকা আমি দেবো। একজন ব্যক্তি আমাকে বলছে ভাই মামলার কাজ শুরু করেন, 1 লক্ষ টাকা আমি দেবো। ভাই কত টাকা লাগবে? 1 লক্ষ টাকা আমি দিলে হবে? আমি বললাম 1 লক্ষ টাকা দিলে মামলাটা টপ লিস্টে আনতে পারবো আমি। তিনি বললেন ভাই টাকা আমি দেবো, আপনি কাজ শুরু করেন। কাজ শুরু করার পরে কিন্তু সেই ব্যক্তি আর খুঁজে আমি পাইনি। ফোন দিলে ফোন ধরে না। আমি নাম বলবো না, বেশিরভাগ সময় তার প্রশংসা করি, লাইভে ঢুকে তার প্রশংসা করি। আপনারা কল দিবেন, আপনাদের সাথে কি বলবে লোকে? আমার ওই মোবাইলে যে নাম্বার, ওই নাম্বারে টাকা নাই, তাহলে আমি এই লোকের এখন ফোন দিতাম আপনাদের সামনে। দেখবেন কি ফোন দিয়ে উনি জিজ্ঞেস করবো ভাই আমাদের কি খবর, ভাই কোনো খবর আছে কিনা, হবে কিনা। উনি বেহুশ হয়ে গেছে এই কথাটা জানার জন্য কল দিতেছে। যদি বলি যে ভাই 2,000 টাকা পাঠান, ঢাকা যাইতে হবে, দেখবেন নাই, তারপর আর ফোনও নাই, কিচ্ছু নাই। ভাই কাউকে নিয়ে ব্যাখ্যা করব না, আমার কাজ আমি করতেছি। মুজিবর কি বললো এটা তার ব্যাপার। আসলে ধরেন গ্রাম পুলিশের নেতার অভাব নেই, মত বিরোধিতার অভাব নেই, দরকার নাই আপাতত কারো। আমি যেমন এই যে পোস্টে বললাম যে দয়া করে যারা আমার কাজ ভালো লাগে না তারা আমার আইডি থেকে চলে যান। ভাই বাসা খারাপ করতে চাই না, ভালো লাগে না, ভালো লাগে না। ভালো করতে চাই না, নিজে কষ্টও করতেছি। যে কষ্টটা 43 দিন করলাম, যে ব্যক্তি নিয়ে একদিন কষ্ট করে গেছে, একদিন, সে জানে, সে বুঝে, সে কখনোই আমার বিরুদ্ধে কথা বলবে না। সে একটাই বলবে যে পারক বা হারক, পারক বা হারক, গ্রাম পুলিশের কিচ্ছু না হোক, কিন্তু লাল ভাই জিন্দাবাদ, সে মুখ দিয়ে এটা বলবে। কারণ সে নিজে এখানে দাঁড়িয়ে থেকে, বসে থেকে কষ্ট করে দেখে গেছে যে একদিন যে কষ্ট, তাহলে 43 দিনটা কি কষ্ট হয়েছে তার। আচ্ছা, এবার আপনাদের কমেন্টের উত্তর দেব। হঠাৎ করে লাইভে আসা, তারপরে অনেক সময় লাইভ হয়ে গেছে, আর যে গুরুত্বপূর্ণ কথাগুলো সেগুলো বলা হয়ে গেছে। আমি শেষ দিকে কিছু কথা বলবো। মাত্র 43 দিন আমার বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির 50 দিনের কার্যক্রম দেখেছেন, 1 বছরেরও দেখেননি, 6 মাসেরও দেখেননি। তাদেরকে 30 বছর যাবৎ দেখে আসতেছেন, একটা বছর দেখেন না আমাকে, একটা বছর দেখেন না, 1 বছরও লাগবে না আমাকে। কর্মচারী ইউনিয়নকে যেমন সারা বাংলাদেশ থেকে সাপোর্ট দেন ভাই, আপনাদের কমেন্টগুলো আমি একটু পরে দেখি। আর একটু কথা আমার শেষ, আর একটু কথা বলে 5টা মিনিটের আমার সময় দেন, তারপর আপনাদের কমেন্টের উত্তর দেব। 6টা মাস আমাকে সময় দেন, 6টা মাস। কর্মচারী ইউনিয়নকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন প্রত্যেক থানার থেকে, জেলার থেকে, এইভাবে আমাকে একটা বছর সাপোর্ট দেন। যদি 1 বছরে কর্মচারী ইউনিয়ন তা কল্পনাই করতে পারবে না। যেমন মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের যে উন্নয়নগুলো করেছে, অন্যান্য বিরোধী দল তা মাথায় ডিজাইন বলে, যেমন একটা বিল্ডিং করতে গেলে ডিজাইন করতে হয়, এই ডিজাইনই করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে যে উন্নয়ন করেছেন, এইটা অন্যান্য দল কল্পনাই করতে পারবে না। বাস্তব পরেরটা কল্পনার জগতেও আনতে পারবে না, ডিজাইনই করতে পারবে না, প্ল্যানই করতে পারবে না ইংলিশ শব্দে গেলে। আমিও বলবো বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি, আমি না, এটা একটা কমিটি,
বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি 47,000 গ্রাম পুলিশের যা করবে, একটা বছর যদি সুযোগ পায় যা করবে তা ভাই এই জিন্দাবাদটা লিখবেন না, লাল ভাই জিন্দাবাদ এই শব্দটা ভাই লিখবেন না। জিন্দাবাদ মানে বিএনপির ভাষা, এই ভাষাটা লিখবেন না কখনোই না, প্লিজ ভাই। লেখেন লাল ভাই জয় হোক, কিন্তু জিন্দাবাদটা লিখবেন না। জিন্দাবাদ তারাই ব্যবহার করে যারা বিএনপি পন্থী তারা। যেমন ওই যে কর্মচারী ইউনিয়ন গ্রাম পুলিশের মিটিং এর বক্তব্য শেষে তারা বলে গ্রাম পুলিশ জিন্দাবাদ, মানে ওইটা ভাষা আসা যায়। যেমন আমরা বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। এটা আমাদের মুখের ভাষা এটা, কারণ ওই বঙ্গবন্ধুর দল যারাই করে, যারা বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় গ্রাম পুলিশ বাহিনী। আর যারা জিন্দাবাদ তাদের জিন্দাবাদ এসে যায়। তো জিন্দাবাদ শব্দটা ভাই লিখবেন না, এটা অনুরোধ রইল, আমার এখানে লিখবেন না। তো একটা বছর যদি সময় দেন, এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে যা করে দেবে তা 30 বছরে এই গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি করতে পারেনি, এবং তা পরিকল্পনাই করতে পারেনি তারা। আমরা যা দেখাবো ইনশাল্লাহ। একটা বছর সুযোগ দেন, তারপরে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন, কথা বললেন, যা কিছু করেন। মুজিবরকে সবাই ব্লক দিন, ওর তার কাটা না, ওর কিছু দান্দা হয় ফেসবুকে, রাইট ভাই। তবে ফেসবুকে দান্দা, এটা দান্দা হোক, এটা সমস্যা নাই, কারণ ফেসবুক কোনো ব্যক্তিকে দয়া করে না। ফেসবুক কোম্পানিটা এমনই একটা জিনিস, যদি আপনার যোগ্যতা থাকে ফেসবুক থেকে টাকা কামানো এত সহজ না ভাই, খুব কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। আপনি যদি বিন্দু পরিমাণের ভুল থাকে আপনার মধ্যে, ফেসবুক আপনাকে একটা টাকাও দেবে না। ফেসবুকের হিসাবটা খুব কঠিন একটা হিসাব। উনি টাকা কামাক, দুঃখ নাই, কিন্তু মিথ্যা বইলা না, সত্য বইলা। 47,000 গ্রাম পুলিশকে নিয়ে মিথ্যা বইলে এটা তো ভাই অভিশাপ। 47,000 গ্রাম পুলিশ মানুষ এই একেবারেই অবহেলিত, তাদের নিয়ে মিথ্যা কথা বললে, রিলস ভিডিও বানিয়ে সাইডে, বড় ভিডিও বানিয়ে সাইডে লাইভ করে মিথ্যা কথা বললে, এই ভাইরাল হয়ে দরকারটা কি? কত রকমের, অনেকেই অনেকভাবেই কামায়। কেউ নাচ দিয়ে কামায়, কেউ গান দিয়ে কামায়, কেউ এই সিনারি দেখিয়ে কামায়, কেউ আন্দোলন দেখিয়ে কামায়। এক একজন এক এক টপিকে কিন্তু এই ফেসবুকে টাকা কামাচ্ছে। তো এই গ্রাম পুলিশের সাথে মিথ্যা কথা বলে কামানোর কোনো কিছু নাই। আপনি যখন উপরের দিকে যাবেন, ফেসবুক যখন সব যাচাই বাছাই করে ধাপে ধাপে আপনাকে উপরের দিকে নেবে, অটোমেটিকলি আসবে। এটা ওরা আসবে, আমারও আসবে। আমাকে তো গ্রাম পুলিশ পছন্দই করে না। আমি জানি না মুজিবর টাকা ঢুকে কিনা। আপনাদের রহমতে আমি ওর মিথ্যা কথা কম বলি, আপনাদের রহমতে আমি মনিটাইজেশন সবকিছুই আমি পাই গেছি। কি করছি, কি করছি? তেমন কিচ্ছু করি নাই। কৃষ্ণ আমার হাত থেকে মোবাইল নিয়ে কৃষ্ণ অনেক কিছু ঠিক করে দিছে, যে আবার সব মাইনাসে যাইতেছি, সব মাইনাসের দিকে যাইতেছি। কারণ এর প্রতি আমার না আছে এই অভিরুচি, না আছে রুচি, কোনো কিছুই নাই। আমি ফেসবুক ব্যবহার করি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমি যে কাজটা করতেছি সেই কাজের বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য। কৃষ্ণ বারবার আমাকে অনুরোধ করে, লাল ভাই কখনোই ফেসবুকের গাইডলাইন অমান্য করবেন না, আপনার খারাপ ভাষা ছাড়বেন না, লাইভ কমেন্ট কোনো জায়গায় ছাড়বেন না। কিন্তু আমাকে কৃষ্ণ থামাইতে পারেনি, কারণ আমার ফেসবুকে টাকা কামানোর দরকার নাই। ন্যায্য হক কথা আমি বলবোই বলবো। ফেসবুক টাকা আমাকে দেখ, ফেসবুক আমাকে টাকা না দেখ, কিচ্ছু আসে যায় না, হক কথা বলবো। আমি আইডি খুলেছি 47,000 গ্রাম পুলিশ সদস্যদেরকে সঠিকটা বোঝানোর জন্য, সঠিক বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো যাই হোক, আমার মূলত কথা শেষ কথা যেটা বললাম, আপনারা একটু মাথায় রাখেন যে সেই দিন আমার দিকে আঙুল তুলবেন, ধরেন 43 দিন গেছে গা, 1 বছর পূর্ণ যেদিন হয়, যেদিন কমিটি ঘোষণা দিয়েছি সেদিন থেকে 1 বছরের মধ্যে যদি আমি আপনাদের কোনো রূপ পরিবর্তন না ঘটাতে পারি, সেই দিন আমার দিকে আঙুল তুলে বলবেন যে সবাই এক। সেদিন আমার দিকে আঙুল তুলে বলবেন, আমি একটা কথা বলবো না, মাথা নত করে আপনাদের জুতার বাড়ি সেদিন আমি খাবো, যে না আসলে আমিও পারিনি, ওরাও পারেনি, আমি বড় বড় কথা বলতেছি, আমিও পারিনি। তাহলে অবশ্যই আপনাদের কথা আমাকে শুনতে হবে, আপনারা যা বলেন সেটা শুনতে হবে, হজম করতে হবে। কিন্তু আজ না ভাই,
43 দিন কষ্ট করেছি, যদি আপনারা আমার সাথে কষ্ট করে যে ব্যক্তি গেছেন সেই ব্যক্তি যদি আমাকে কোনোটা বলেন, আমি মাথা পেতে নেব, কারণ আপনিও আমার সাথে কষ্ট করছেন, তাহলে আমার ব্যর্থতা আছে। আপনারা যারা কষ্ট করেননি তারা যখন খোঁচা দিয়ে কথা বলেন, তখন কিন্তু ওই কাটার উপর লবণ দিলে যেমন লাগে, কাটা গায়ে লবণ মরিচ দিলে যেমন লাগে ওরকম লাগে। ঘরে বসে রয়েছেন, কষ্ট আমি করলাম, খোঁচা মারে কথা বলেন কেন? ভাই সিরাজগঞ্জ থেকে, চৌহালি থেকে ফোন দিতেছেন, ভাই ফোন পরে দেন ভাই, এখন না, ফোন পরে দেন, কারণ এখন কথা বলতেছি আমি, আপনাদের ফোন রিসিভ করলে কথা বলতে পারবো না। বাহাদুর ভাই, অবশ্যই ভাই, ওই হারামি তো বড় বেঈমান, ওইটা ভাই এখন আর বলতে চাই না, কারণ এখন আরে কাইটা দিলে ওরা বুঝে না, বলে না না, এই ব্যক্তির কি বলা উচিত? ফোনটা কাইটা দিলে তো ধরে নেওয়া যায় যে ফোনটা যেহেতু কাইটা দিচ্ছে তাহলে এখন কথা বলবে না, এটাই তো ধরে নেওয়া যায় নাকি? আমি যে কাউকে ফোন দিলাম, যখন একবার কাইটা দিলেন, দুইবার কাইটা দিলেন, তাহলে আমার এইটুকু সেন্স থাকা দরকার যে কাইটা দিতেছে তাহলে কথা বলবে না, তারপরেও ফোন দিতেই থাকি, তাহলে সেন্সটুকুও নাই। হ্যাঁ ইমরান, আচ্ছা এবার আমি আপনাদের কমেন্ট দেখব, কমেন্টের উত্তর দেব। এবার প্রত্যেকেই কমেন্ট করবেন, কমেন্টের উত্তরও বেশি সময় দেব না, অনেক সময় হয়ে গেছে লাইভ। ওরে বাবা 11টা বেজে গেছে, দুঃখিত, 2 মিনিট দেখবো, 2 মিনিট। রফিকুল ভাই ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। আপনাদের কমেন্টের উত্তর আমি 2 মিনিট দেবো, দ্রুত যে কমেন্টগুলো করবেন, আর না অনেক হয়েছে, কারণ রাত্রি হয়েছে, আপনারা ঘুমান, আমিও ঘুমাই, এতদিন কষ্ট করছি, এখন শরীর হাত পা এই খাটের মধ্যে মাথা রাখলেই একেবারে ঘুম এসে যায়, আর ঘুম ভাঙতে চায় না। আরে ভাই, আপনারা আমি ফোন দিতেছি, 10,000 টাকা দিবেন, আপনারা আমি ফোন দিতেছি, আমি এর থেকে বের হয়ে তারপর ফোন দিতেছি আপনাদের, 10,000 টাকা দিয়েন আপনি আমারে। যে কমেন্টও আপাতত নাই। জিপি ফরিদুল ইসলাম ভাই, পাগলামির সীমা আছে, আমি লাল মিয়ার সাথে সব সময় ছিলাম, কিন্তু কেন আবার নতুন কমিটি করলো? ওনার কমিটি কি মন্ত্রণালয়ে এলাও হবে কখনো? অন্বেষণ করেছে ঠিক আছে, তবে নতুন কমিটি করে কয়টা কয়টা গ্রাম পুলিশের সাড়া পেয়েছে? এই কয়জন গ্রাম পুলিশ 40 দিন না 43 বছর তপস্যা করলেও মন্ত্রী তো দূরের কথা, মন্ত্রণালয়ে এক পিয়নও আসবে না। ফরিদুল সাহেব, আপনি কি আর ছিলেন? এটার উত্তর দেন। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না ভাই সাহেব, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি কর্মচারী ইউনিয়নকে নিয়ে ভাবেন। আমি যদি পারবো আপনার নামটা আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, আপনাকে আমার দুর্দিনেও ডাকবো না, সুদিনে তো জায়গা আপনি পাবেনই না। যদি আমার সুদিন আসে সেদিন জায়গা পাবেন না, দুর্দিন হলেও আপনাকে ডাকবো না। ঈদের পরে বসবো, আপনি আসবেন না, আপনি যদি পিছনে এসে থাকেন অনুরোধ রইল, আপনি আসবেন না ডাকাতে। লাল মিয়ার সাথে সব সময় ছিলাম, কিন্তু আমি লাল মিয়ার সাথে সব সময় ছিলাম। ফরিদুল সাহেব, আপনার কমেন্ট আবার একটু দেখবো, 2 মিনিট না 10 মিনিট নিলাম। সব সময় ছিলেন, এই 43 দিন কি আমার সাথে ছিলেন আপনি? দ্বিতীয় কমেন্ট করেন, একটার উত্তর দিতে পারেননি। এবার ফজলুল সাহেব দ্বিতীয় কমেন্ট করেন। আমার জানা মতে আপনার চেহারাটা আমি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, আপনার আইডিতে ঢুকে বড় করে দেখার চেষ্টা করি। আমার তো মনে হচ্ছে না যে আপনি ঢাকাতে আসছেন। ফরিদুল সাহেব, আপনার বাড়ি কোথায়? আমি আপনার যে চেহারা দেখতেছি আমার মনে হচ্ছে না আপনি আসছেন। একটু কমেন্টে জানান যে আপনি এই ঢাকাতে কি আমার সাথে ছিলেন। ফরিদুল সাহেব ভাই, সকল জেলা এবং উপজেলা কমিটি দিয়ে একটা স্মার্ট কমিটি করুন ভাই। কিছু গোপনীয় আছে বলতেছি না, কিছু গোপনীয় আছে বলতেছি না, তবে বুকের যদি পাটা না থাকতো তাহলে দাঁড়াতে পারতাম না। ওই কৃষ্ণ বলে লালের পায়ের নিচে মাটি আছে, মাটি, লাল যেখানে পাড়া দেয় লালের পায়ের নিচে মাটি আছে। কৃষ্ণ বুঝেছে, কৃষ্ণ দেখেছে, কৃষ্ণ এমন একটা ছেলে, কেউ ওকে টাকা দিলে টাকা ওকে দিতে পারবেন না। বিশ্বাস না হলে পরখ করে দেখতে পারেন। ওরে 5,000 টাকা সাধবেন যে তোমাকে কৃষ্ণ, তুমি ঢাকা রয়েছো, তুমি থাইকো খাইও, 5,000 টাকা আমি তোমাকে দিতেছি,
লালকে বলার দরকার নাই, নট এ সিঙ্গেল পিস মানি কৃষ্ণকে দিতে পারবেন। কৃষ্ণ সেই ছেলে। সঠিক হলে কৃষ্ণ সেখানে না খেয়ে থাকবে, আর যদি সঠিক না হয় কৃষ্ণকে সেখানে পোলাও, মাংস, বিরিয়ানি, কোরমা কি খাওয়াবেন? হোটেল শেরাটনে নিয়ে রাখবেন। কৃষ্ণকে যদি একটা ঘন্টা রাখতে পারেন হাতে চুরি করবো। হিন্দু ছেলে তো। হিন্দুরা, যেই হিন্দুরা পরের কোনো জিনিস খাবে না, সে পরের একটা বাদামও খাবে না, একটা চকলেটও খাবে না। হিন্দু ধর্মের অনুসারী যারা, কিছু কিছু হিন্দু আছে, তারা অন্যের একটা বাদামও খাবে না। যদি সঠিক না হয় সেখানে কোটি টাকা দিলেও সে থাকবে না। কৃষ্ণকে পরখ করে আমি দেখেছি, যাচাই করা, পরশ পাথরে যাচাই করা। পারলে আপনারাও যাচাই করে দেখুন, ওরা টাকা সেজে দেখেন। ও একটাই বলবে যে এখানে আমি থাকতেছি, খাচ্ছি, লাল মিয়া ভাই আমার সকল কিছু দিচ্ছে, আমাকে কেন টাকা দিবেন? যদি আপনার টাকা দিতেই হয় লাল মিয়া ভাইকে দেন। লাল মিয়া ভাই 47,000 গ্রাম পুলিশের জন্য কাজ করতেছে, 10 টাকা লাগলে সে খরচ করতেছে। কোনো সময় হচ্ছে, কোনো সময় কম পড়তেছে, কোনো সময় সেও না খেয়ে রয়েছে, আমিও না খেয়ে রয়েছি। আমাকে টাকা দিবেন কেন? দিলে তাকে দেন। কৃষ্ণ জানে, যে কারণে কৃষ্ণ গর্ব করে বলে যে লাল মিয়ার পান নিচে মাটি আছে। তো যাই হোক, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি নিয়ে আপনার মতো কিছু ব্যক্তিকে চিন্তা করতে হবে না। এটা নিয়ে চিন্তা করবে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বাপের নামে কমিটি। এই লাস্টে যে কথাটা বললাম, কথাটা বলতে চাইনি কিন্তু মুখ দিয়ে চলে আসলো। এইটা নিয়ে চিন্তা করবে স্বয়ং এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, যে তার বাপের নামে এই দীর্ঘদিন স্বাধীনতার 53 বছরে গ্রাম পুলিশের মধ্যে বাংলাদেশে এই রাষ্ট্রে রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও এই গ্রাম পুলিশের মধ্যে রাষ্ট্রনায়ক রয়ে গিয়েছে এই জামাত ইসলাম বিএনপি। এখন সেই জামাত ইসলাম বিএনপি কি এখনো থাকবে, নাকি এইখানে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি আসবে? সেটা নিয়ে চিন্তা করলে মাননীয় প্রধানমন্ত্রী করবে, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী করবে। যে এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর এই যে গ্রাম পুলিশগুলা, সেগুলা কি এই বঙ্গবন্ধুর আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলবো, নাকি তাদের আদর্শে গড়ে তুলবো? এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে করবে। আপনার মতো ব্যক্তির আমার প্রয়োজন পড়বে না ভাই। ধন্যবাদ। যাকে যে আপনি লিখেছেন কৃষ্ণদা পাশের জেলার খুব ভালো মানুষ, তো আপনিও জানেন, আমার চেয়ে বেশি আপনারাই জানেন কৃষ্ণ ভালো না খারাপ, আমার চেয়ে বেশি ভালো না খারাপ এটা আপনারা জানেন। তো যাই হোক, আপনার সেই কমেন্টদারি ব্যক্তি, একটু নাম তো আমি আবার ভুলে গেলাম, একটু লেখেন কয়দিন ছিলেন রাজপথে? আমার সাথে কি আপনি ছিলেন কিনা, কয়দিন ছিলেন? আপনার নাম যেন কি ভুলে গেলাম। ফরিদুল ইসলাম সাহেব, কই আপনার কমেন্ট? হারিয়ে গেলেন কেন? কমেন্ট করেন যে আমার সাথে ছিলেন, লিখছেন আপনি। লাল মিয়ার সাথে সব সময় ছিলাম, কিন্তু কেন নতুন কমিটি করলো? এই বেটা, তুই যদি আমার সাথে থাকস, তুই তো জানোস তাহলে যে বঙ্গবন্ধু আদর্শ কেন্দ্রীয় কমিটির নাম ওইখানে দিয়ে বসে রয়েছি। কেন করলাম তুই বুঝস না? আমি কি তাদের কমিটির নাম দিয়ে ওখানে বসেছিলাম? বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির নাম দিয়ে বসেছিলাম। তুই সেটা জানোস, তাহলে কেন করলাম তুই জানোস না? এটা লেখ, এবার তুই লেখ, যে দ্বিতীয় কমেন্টটা লেখ। ফরিদুল ইসলাম, দ্বিতীয় কমেন্ট লেখ যে তুই কয়দিন ছিলি, 43 দিনের মধ্যে কয়দিন ছিলি, তোর বাড়ি কোন জেলা, কয়দিন ছিলি। খাতার মধ্যে আমি নাম দেখলেই পাবো, যে আমার খাতায় স্বাক্ষর করা আছে কে কে ছিল, নাম দেখলেই পাবো। লুকোচুরি করলেও কাজ হবে না, যে না সেই বলবি আর ছিলাম, এত মানুষ খেলা আছে কিনা নাই, যে না এখানে খাতায় স্বাক্ষর করা হয়েছে, জেলার নাম সহ আছে, নাম পেয়ে যাব আমি খাতা চেক দিলেই। হ্যাঁ বাহাদুর ভাই, অবশ্যই ঢাকাতে আসবো, অবশ্যই আসবো, ইনশাল্লাহ দেখা হবে। আর আমার একটি ভাই লিখেছেন, লাল কৃষ্ণ মিলিয়া বিজয় আনবে ছিনিয়া, জয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। যে আস্থা আছে, এই আস্থা ইনশাল্লাহ যেন রাখতে পারি, দোয়া করবেন ভাই। ওনাকে ভাই ওনাকে একদিন ছিল না। সুমন শেখ, সুমন, ও বুঝলাম না ভাই, ওনাকে একদিন ছিল না, ও কি আইছিল? সুমন ও কি আর ছিল কিনা এটা একটু জানাও ভাই। আমি 10 তারিখের সম্মেলনে সহযোদ্ধা ছিলাম।
আপনার পাশে। তো আপনি বলতে পারবেন ভাই 10 তারিখে, ভাই উত্তেজিত হবেন না প্লিজ, এরা হচ্ছে কর্মচারী কমিটির লোক। উত্তেজিত কৃষ্ণ ছেড়ে এই ছাড় দিবা না, ছাড় বহুত দিয়েছো, আর ছাড়ের দরকার নাই। কর্মচারী ইউনিয়নের লোক যেখানে যেখানে পাবা সেখানে সেখানেই জুতা পালিশের মতো পালিশ করবা। দিদারুল ভাই ওরা আমাদের ভালো চায় না, ওরা ভণ্ড, রাইট ভাই? সুমন শেখ আসে নাই, তো ওই যে শুয়োর যে লেখলো যে ও বলে আমার পাশে ছিল সব সময়, আমার সব সময় পাশে ছিল, সব সময় লিখছে ও, সব সময় আমার পাশে ছিল কয়জন ব্যক্তি, তো আমার মুখস্থ, তারা আমার অন্তরে গাথা, তারা আমার অন্তরে গাথা। ও পাশে ছিল, ওরা আমি চিনি না। না রে ভাই বাহাদুর ভাই, কুরবানির গরু কিনবো, জান বাঁচানি ফরজ। এখানে যে কাজ করতেছি 2-1 টাকা ভাই যায় না, কয় টাকা গ্রাম পুলিশ দিছে, কতটা মাইনাসে আছে সেটা আমি জানি। সামনে যে কাজ আছে সেটা আমার সাথে যারা আছে তারা জানে যে কি কাজ আছে, কয় টাকার কাজ আছে, কয় টাকা লাগবে। ঘরে বসে বসে ওই যে ওনারা তো পরামর্শ দিতে পারে। আমার সাথে যদি 2 দিন দৌড়ায় তাহলে সব বাস্তব দেখতে পাবে যে আসলে এই টাকা লাগে কিনা। কি কোরবানির গরু ভাই, সেটা হবে না, সম্ভব না, পারি নাই ভাই। যাই হোক, ও আর কমেন্টের উত্তর দেবে না, তো ওর অপেক্ষায় থেকে লাভ নাই। গরমও লাগতেছে, ক্ষুধাও লাগছে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। জয় বাংলা, জয় হবে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।